This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে 6টি জায়গায় উপনির্বাচন চলছে। আমরা বিভিন্ন ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপডেট দিচ্ছে টিভি 9 বাংলা। স্পটে পৌঁছে যাচ্ছে এই মুহূর্তে মাদারিহাটের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে নতুন করে উত্তেজনা। ছবি দেখাবো আপনাদের, ঠিক কি হচ্ছে সমস্তটা জানবো। যেমনটা বলছিলাম, আমাদের প্রতিনিধিরা পৌঁছে যাচ্ছেন একদম গ্রাউন্ড জিরোয়। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি প্রসেনজিতের সঙ্গে কথা বলবো। প্রসেনজিৎ, বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের ছবি আমরা দেখছিলাম, কি হয়েছে সেখানে, আবার নতুন করে উত্তেজনা কেন? দেখো, নতুন করে উত্তেজনা ছড়ালো রায়পাড়া বিএপপি বিদ্যালয়। এখানে দুটো বুথ আছে, এই দুই বুথে বিজেপির পোলিং এজেন্ট কিছুক্ষণ আগেও ছিলেন, প্রার্থীও এসে দেখে গেছেন। এবার তিনি এসে দেখেন পোলিং এজেন্ট নেই। জিজ্ঞাসা করেন পোলিং এজেন্ট কোথায় গেল, ভিতর থেকে জানানো হয় যে পোলিং এজেন্ট স্বেচ্ছায় চলে গেছেন। কিছুক্ষণ পর পোলিং এজেন্ট প্রার্থী এসেছেন জেনে আশ্বস্ত হয়ে এলাকায় আসেন, জানান ভিতর থেকে হুমকি দিয়ে তাকে তুলে দেওয়া হয়েছে। কি অভিযোগ এখানে, কি অভিযোগ আপনার? দেখুন, আমি সকালবেলা এসেছিলাম, তখন আমাদের দুটাতেই পোলিং এসেছিল, এজেন্ট ছিল। তারপরে কি হয়েছে, আমরা ওইদিকে গেলাম, মুজনাই আমার উপর অ্যাটাক হলো। খবর পেলাম যে এখানে আমাদের পোলিং এজেন্টদেরকে সরিয়ে দেওয়া আছে। এসে দেখি দুটাতেই নেই। তখন বলা হলো যে ওরা নিজের ইচ্ছা গেছে। যখন পোলিং এজেন্ট আসলো, কি বললো, সঙ্গে সঙ্গে ওনারা বললো যে আমাদেরকে তাড়িয়ে দেওয়া আছে। আর এখানে পুলিশ সবাই বলতেছিল যে নাকি ওরা গায়েব হয়ে গেছে। এইভাবে ছাপ্পা চলবে, কন্টিনিউ রিগিং চলছে, কন্টিনিউ। পুলিশ দাঁড়িয়ে আছে। আর একটা বলে সেন্ট্রাল ফোর্স আছে, কিছু লোক একটা বুথে পোলিং এজেন্ট ঢুকলো, অবশ্যই আবার সেন্ট্রাল ফোর্স আছে, উনিও বলতেছেন খেতে গেছে। আর উনি বলে দিলেন আমাকে যে ধমকি দিয়ে আমাকে বাড়ি পাঠিয়ে দেওয়া আছে। এটাও করবেন। দেখো, এই বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, বাইরে পুলিশ রয়েছে, কিন্তু বুথের বাইরে প্রচুর মানুষের জটলা। এইখানেও একবার ছবিটা দেখাবো, বাইরে কিন্তু প্রচুর মানুষের জটলা রয়েছে এবং বিজেপি সব মিলিয়ে যে অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে, তারপরেও দেদার ছাপ্পা, দেদার রিগিং এর অভিযোগ তুলছে বিজেপির তরফ থেকে, তেমনটাই অভিযোগ সামনে আসছে। অবশ্যই আমাদের নজর থাকবে, তুমিও নজর রাখো প্রসেনজিৎ। আপাতত ধন্যবাদ। অর্থাৎ দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে মাদারিহাট, সমস্ত ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু তার পাশাপাশি বিভিন্ন দিকে আমাদের নজর দিতে হচ্ছে। দেখুন, বিজেপি প্রার্থীকে দফায় দফায় বাধার পর গাড়ি ভাঙচুর, রাহুল লোহানের গাড়ি ভাঙচুর, পদে পদে আক্রমণের মুখে মাদারিহাটের বিজেপি প্রার্থী। অভিযুক্ত তৃণমূল, কেন বারবার বাধা দেওয়া হচ্ছে বিজেপি প্রার্থীকে? ভয় পাচ্ছে তৃণমূল, এমনটাই দাবি বিজেপির। কার্যত ভেঙে দেওয়া হয়েছে। আমি একটা মুজনাই চা বাগানে ব্যাপক বিক্ষোভ, বুথ ক্যাপচার বলে বিজেপি প্রার্থী অভিযোগ করলেন। সেই বুথে গন্ডগোলের পর বিজেপি প্রার্থী সেইখান থেকে বেরোতেই এইভাবে বিজেপি প্রার্থীর গাড়ি কার্যত ভেঙে দেওয়া হলো। বড় বড় ঢিল ছুঁড়ে প্রার্থীর বাড়ির কাজ কার্যত ভেঙে দেওয়া হয়েছে। আমি একটা ভিতরের ছবিটা দেখাই। ভিতরে প্রার্থীর গাড়ি, এই গাড়ির ভিতর এই যে বিভিন্ন ঢিল পড়ে আছে, গোটা এলাকা জুড়ে কাচের অসংখ্য টুকরো। এবং একবার সামনের দিক থেকে দেখাবো ছবিটা। বিজেপি প্রার্থী কিন্তু এই বুথ থেকে বেরোতেই সেইখানে এইভাবে ঢিল ছোড়া হলো। কারা ঢিল ছুড়লো? টিএমসি। আপনারা কন্টিনিউ দেখেছেন। আমি চলতি গাড়িতে ছিলাম, আর কাঁচও সামনে পড়ে আছে আমার সিটের মধ্যে। কাঁচ আমার, হ্যাঁ অবশ্যই, আপনারা এখানে আসুন, আপনাকে আমি দেখাচ্ছি কাঁচ। হয়তো এখানেও, এই দেখুন, এখানেও পাথর আছে, দেখুন এখানেও পাথর আছে। এই যে আমি দেখাবো, বড় পাথরের টুকরো পড়ে আছে, একের পর এক ঢিল ছোড়া হয়। পেছনে কাঁচ ভেঙে এই বড় বড় পাথরের টুকরোগুলো কার্যত গাড়ির ভিতর এসে পড়ে। এই দেখুন কাঁচের টুকরো এখানে আছে, এই দেখুন এখানে কাঁচের টুকরো আছে। আমি তো সামনে বসেছিলাম, হয়তো কাঁচের টুকরো এখানে বেশি পড়েছে। কেন আপনার গাড়ি ভাঙচুর করা হলো কেন? দেখুন, আমি ক্যান্ডিডেট, এখন জানে ওরা যে এখানে মানুষ বিজেপিকে চায়, বিজেপিকে ভোট দেবে। একাধিক বড় বড় বোল্ডার গাড়ির ভিতর পড়ে আছে, কার্যত কাচের অসংখ্য টুকরোয় গোটা গাড়ি ভরে গেছে। এভাবে কার্যত গোটা এলাকা জুড়ে নীরব সন্ত্রাস চালানো হচ্ছে বলে বিজেপি অভিযোগ করছে। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, টিভি 9 বাংলা, মাদারিহাট। জনগণ এটা বিক্ষোভ দেখাচ্ছে, তাই না? কিন্তু এটার মধ্যে টিএমসির কোনো হাত নেই। কিন্তু গাড়ি নিজেরাই ভাঙছে। গাড়ি ভাঙচুরের আগে বুথের দরজা বাইরে থেকে বন্ধ করে দেদার ছাপ্পার অভিযোগ ওঠে এবং বাইরে তখন 200 তৃণমূল কর্মী সমর্থক। অভিযোগ বিজেপি, এবং সব দেখেও কেন চুপ? টিভি 9 বাংলা ক্যামেরার সামনে কোনো সদুত্তর দিতে পারল না পুলিশ। বিজেপি প্রার্থীর দাবি এখানে বুথ ক্যাপচার হচ্ছে। আপনার নাম কি দাদা? বুথের বাইরে এত লোক কেন? এত লোক কেন? এরা কারা? আপনারা তো পুলিশ নিরাপত্তা দিচ্ছেন, বুথের বাইরে এত লোক কেন? আপনারা এখন ঘুম ভাঙলো?
এখন ঘুমাও, এতক্ষণ ঘুমাচ্ছিলেন? চলো চলো। না না শুনেন, আপনারা ডিউটি করছিলেন এখানে না ছিলেন না? আছো তো, চলো। কি দেখছিলেন? কি দেখতে পাচ্ছিলেন না? পুলিশ কর্মীরা জানাচ্ছেন তারা আছেন, কিন্তু এই মব বুথের সামনে এইভাবে দখল করে দাঁড়িয়ে আছে। এবং দেখাবো এই ভোট গ্রহণ কেন্দ্রের দরজা বন্ধ, ভোট গ্রহণ দরজা বন্ধ, এই খোলা হলো। ভাইয়া ये तो लोग जाएगा वोट देने के लिए, दरवाजा क्यों बंद है दादा? दरवाजा क्यों बंद है बोलिए ना, आप लोग तो सिक्योरिटी देने के लिए है ना, तो दरवाजा क्यों बंद है? नहीं दरवाजा तो ऐसे कौन बंद किया? हंगामा को ऐसा किया। सिक्योरिटी कौन देगा? आप ही लोग तो देंगे। तो बंद क्यों है दरवाजा? नहीं खोल दिया अभी। আমি দেখাবো কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ভোট গ্রহণ দরজা এইভাবে বাইরে থেকে বন্ধ ছিল, আমি ঠেলে খুললাম। কেন্দ্রীয় বাহিনী বলছে আমরা দরজা খুলে দিলাম, পুলিশ বলছে আমরা আছি, কিন্তু বুথের বাইরের ছবিটা বলে দিচ্ছে কার্যত এই বুথের সামনে ঠিক কি পরিস্থিতি। যারা বাগানের মানুষের পিএফের টাকা খেয়ে খেয়ে জেলে ঢুকেছিল তারা এটা করাচ্ছে আমার উপর। বিজেপিতে এখানে ভোট দিতে চায় মানুষ, কিন্তু দিতে দিচ্ছে না। দেখুন সেন্টার এখানে রাজ্য সরকারের পুলিশ, দেখুন সেন্ট্রাল ফোর্স এখানে আছে, রাজ্য সরকারের পুলিশ দেখবে বাইরে, বাইরে কিছু দেখছে না। ছাপ্পা ভোট চলছে, জায়গায় বসে আছে, ছাপ্পা ভোট চলছে এখানে, এর জন্য এখানে দাদাগিরি করছে ওরা। ছাপ্পা ভোট চলছে এখানে। তার যেটা অভিযোগ যে ইভিএম এর মধ্যে কালো কালি দিয়ে নাম মুছে দেওয়া হয়েছে। অবশেষে মিডিয়া দেখানো ঘুম ভাঙলো রাজ্য পুলিশের। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে বুথ ক্যাপচারের ছবি দেখানোর পর ঘুম ভেঙে উঠে আসলেন ওসি। আপনি বলুন কি হচ্ছিল বুথে? বুথের দরজা বন্ধ ছিল, আপনার পুলিশ কি করছিল? ঘুমাচ্ছিলেন? এখন বলছেন বেরোন বেরোন, এতক্ষণ আপনার পুলিশের অফিসার তো ছিলেন, তিনি কি দেখতে পান না? একটু বলুন। আমাদের কাছে ইনফরমেশন, আমি আসলাম। আপনার যে অফিসার ছিল তার দায়িত্ব পালন করলেন তিনি? আপনার যে অফিসার, বুথ তো ক্যাপচার হয়ে গেছিল, ছাপ্পা চলছিল ভিতরে, আপনাদের মদতে ছাপ্পা চলছিল বলে বিজেপি প্রার্থী অভিযোগ করছেন। এখন আপনার ঘুম ভাঙলো, আপনি উঠে এলেন কেন? বুথে ঢুকতে দিচ্ছে না, বাইরে থেকে বন্ধ। বুথে ঢুকতে দিচ্ছেন না? যাও। আপনার অফিসাররাই তো গেট বন্ধ করে রেখেছিল, আপনার অফিসার গেট বন্ধ করে রেখেছিল, আমরা ক্যামেরা দিয়ে খুলেছি। আমি জানি না, দেখে দরজা খুলেছে। কি বলবেন? কে জানে? জানার কথা কার? দিচ্ছে না বলছে বুথ ক্যাপচার হয়ে গেছে। জানার কথা কার? আপনি পুলিশ অফিসার, আপনার দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা, আপনার দায়িত্ব না। আপনি কি ফেল করলেন? চলুন সবাই যাও। সব মিলিয়ে থমথমে মুলনাই চা বাগানের বিস্তীর্ণ এলাকা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, আলিপুরদুয়ার। দেখুন মাদারিহাটের ছবি তো দেখলেন, এবার হারোয়ার দিকে নজর রাখা যাক, কারণ ভোটে সেখানেও অশান্তি। মালিকপুরে আইএসএফ এর পোলিং এজেন্ট আক্রান্ত, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাকড়া মির্জানগর রেল গেট সংলগ্ন এলাকায় আক্রান্ত, হামলাকারীদের মধ্যে বহিরাগতরাও ছিল বলে অভিযোগ। স্থানীয়রা আক্রান্ত পোলিং এজেন্টকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর। এজেন্ট বসতে দেওয়া হচ্ছেন, এটা সম্পূর্ণ একটা ভুল কথা। এখানে আমার নেতৃত্বে এই যে ব্লক সভাপতি আছেন, এখানে আমাদের প্রধান সাহেব আছেন, সবাই, আমি প্রত্যেকটা জায়গায় যাচ্ছি, আমরা সবাই, মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, আসছেন, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। যে আমরা এজেন্ট দিতে পারছি না, তাদের এজেন্ট না থাকলে আমরা কি করতে পারি? দেখুন ভোটের দিন, উপনির্বাচনের দিন, দিকে দিকে অশান্তির খবর আসে। নৈহাটির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ নৈহাটিতে উপনির্বাচনের দিনই ভাতপাড়ায় শুটআউট। তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতিকে গুলি করে খুন। আপনাদেরকে আপডেটটা দিই, এই মুহূর্তে আটক দুজন। কথা বলবো আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, এই দুজন কারা, কিভাবে যুক্ত এই ঘটনার সঙ্গে? দেখো, পুলিশ এখনো তাদের নাম বলতে চাইছে না, তবে দুজনকে আটক করে জগদ্দল থানায় জিজ্ঞাসাবাদ চলছে। এবং জগদ্দল থানায় এই মুহূর্তে রয়েছেন পুলিশ কমিশনার অলোক রাজুয়া নিজে, এবং এসিপি র্যাঙ্কে দুজন অফিসার রয়েছেন, তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং কি কারণে এই ঘটনা ঘটলো টোটালটাই তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। দেখো, জগদ্দল সহ বিভিন্ন জায়গায় অলরেডি তল্লাশি শুরু করে দিয়েছে, যে দুজনের আরও দুজনের নাম উঠে এসেছে, বিশেষ করে সুজলের নাম। সেই সুজলকে খোঁজে, তার দলবলের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তারা তল্লাশি শুরু করেছে। এবং সুজলের যে মোবাইল রয়েছে, সে মোবাইল নাম্বারে তারা ট্র্যাকিং করাও শুরু করেছেন, অর্থাৎ কোথায় সুজল আছে, তার অবস্থান কোথায়, বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। নামানো হয়েছে ডিডি ডিপার্টমেন্টের দুধে অফিসারদের। ডিডি ডিপার্টমেন্টের দুধে অফিসাররা তারাও তল্লাশি শুরু করেছে বাকিদের খোঁজে।
একদম একদম আমাদের অবশ্যই সেদিকে নজর থাকবে, বিভিন্ন আপডেট টিভি9 বাংলা আপনাদের সামনে তুলে ধরতে থাকবে। ধন্যবাদ অনন্ত। তবে আমাদের কাছে বক্তব্য এসেছে অর্জুন সিং, তিনি কি বলেছেন এই ঘটনায় শোনাবো আপনাদের। এই পাশাপাশি সনদ দে যিনি তৃণমূল প্রার্থী এবারে, তিনি কি বলছেন শুনুন। তৃণমূল কংগ্রেসের যিনি যার গুলি লেগেছে অশোক সাউ বলে নাম শুনছি, সেই কিছুদিন আগে আকাশ বলে একটা গুন্ডাকে এই লোহাচোর যে সোমনাথ শ্যাম আছে তার রাইট হ্যান্ডকে মেরেছিল, আবার তৃণমূলই করে পিটিয়ে মেরে দিয়েছিল, তাদের ভাইরাই মার্ডারটা করেছে। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠীদ্বন্দ্বকে বন্ধু দ্বন্দ্ব। আইন শৃঙ্খলা ব্যারাকপুরে কোথায় আইন শৃঙ্খলা বলে এখানে পুলিশ কমিশনার আর পুলিশ এই 5,000 10,000 টাকার ঘুষ নিয়ে এখানে শাসন চলছে, অপরাধীরা মরুদ্যান হয়ে গেছে। অর্জুন সিং নিজেই গুলি করিয়েছে, তৃণমূল কর্মীকে অর্জুন গুলি করিয়েছে। যেহেতু নৈহাটির ভোট নিয়ে আজকে আমি ব্যস্ত, ওটা ভাটপাড়া বিধানসভার কেন্দ্র, ওটা পরে দেখছে, ওটা দলীয় নেতৃত্ব। ওই বললাম তো যে ওটা ওর ক্যারেক্টার, ও অশান্তি ছাড়া চলতে পারে না, ওই জন্যই তো ওকে বিড়াল করে দিয়েছিল। ওকে এখন আর অর্জুন সিং বলে না, অর্জুন বিড়াল। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে কি ভাটপাড়ায় শুটাও নাকি অর্জুনের ঘনিষ্ঠের ষড়যন্ত্র, এই প্রেক্ষাপটে দলীয় নেতা খুনের চাঞ্চল্যকর দাবি করলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের দাবি, জেলে বসে অশোক সাউকে খুন করিয়েছেন পঙ্কজ নামে দুষ্কৃতী। তার দাবি অর্জুন সিং এর ঘনিষ্ঠ এই পঙ্কজ এক তৃণমূল কর্মীকে খুনের মামলায় বর্তমানে জেলে রয়েছেন। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের দাবি নেপথ্যে মদত অর্জুন সিং এরই, যদিও ব্যারাকপুরের পুলিশ কমিশনারের অনুমান পুরনো শত্রুতার জেরে খুন অশোক সাউ। যে মেরেছে সে একটা সময় আমারই দলের এক সহকর্মীকে মার্ডার কেসে জেলে আছে, তার নাম হচ্ছে পঙ্কজ। পঙ্কজ হচ্ছে অর্জুন সিং এর খুব ঘনিষ্ঠ লোক, পঙ্কজেরই একজন সহযোগী মার্ডারটা ঘটিয়েছে। পুলিশ বলছে যে এর মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, সবাই ইঙ্গিত করছে তৃণমূলের গোষ্ঠী। পুলিশ যদি বলে থাকে তাহলে পুলিশ, আমার একটাই অনুরোধ, যেই অপরাধী হোক তাকে যেন গ্রেপ্তার করা হয়। পঙ্কজ তো এখন জেলে, সে জেলে বসে জেলে বসেই তো অপারেশন। বিহার থেকে যাকে অ্যারেস্ট করে আনা হলো সে তো জেলেই ছিল, সেও তো অর্জুনের লোক। জেলে বসেই তো অপারেশন হয়, আপনারা জানেন না, এটা নতুন কিছু। জেল থেকে বসে কোর্টে আসছে, লোককে ডেকে পাঠাচ্ছে, ডেকে পাঠিয়ে বলছে একে এর আগে তো সাহেব বলে আমার একটা সিআইসিকে মার্ডার করার পরিকল্পনা করেছিল, সেটা পুলিশ ধরে ফেলেছিল। সালাউদ্দিন আনসারির খুন করার পরে পঙ্কজ অ্যান্ড টিম তারা পালিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, বেলে এসেছে, বেলে এসে আবার এই ঘটনাটা ঘটিয়েছে। তাহলে এই পরিস্থিতিতে এরা এই মুহূর্তে এই পঙ্কজ অ্যান্ড টিম এরা সবাই হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুনের সাথে আছে। রাজনৈতিক পরিচয় এখনো প্রশাসনের কাছে, মানুষের কাছে ওরা সবাই তৃণমূল। দেখুন, এটা সাধারণ মানুষ হয়তো অনেকটাই কিছু জানে না, কিন্তু প্রশাসন জানে যে বর্তমান তারা অর্জুনের সাথেই আছে এবং অর্জুনই এটাকে পুরো নেটওয়ার্কিংটা চালাচ্ছে। আর একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে এই মুহূর্তে, দেশ জুড়ে বেআইনি নির্মাণ কিভাবে ভাঙা হবে এবার তার গাইডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। কি রয়েছে গাইডলাইনে জানবো, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে বুলডোজার জাস্টিস চলছিল তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শুনানি চলছিল এবং আজকে গুরুত্বপূর্ণ রায় এসেছে এবং এই রায় উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্য সরকারগুলির পক্ষে বড় ধাক্কা। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে বিচার ছাড়া কোনো অভিযুক্তের বাড়ি ভাঙার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বেআইনি এবং সংবিধান বিরোধী। এবং আজকে বিচারপতি বি.আর. গাভাই তিনি পর্যবেক্ষণে বলেছেন, সরকার বা প্রশাসন কখনো বিচার ব্যবস্থার ভূমিকা নিতে পারে না, প্রশাসন কখনোই একজন ব্যক্তিকে দোষী ঘোষণা করতে পারে না। যদি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কারো বাড়ি ভাঙা হয় তাহলে আইনের শাসন প্রশ্নের মুখে পড়ে যায় এবং বাসস্থানের অধিকার যে মৌলিক অধিকার সেই বিষয়টিও স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। এবং আজকে আরো কয়েকটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ডেমোলিশন করা যাবে। যদি কোথাও বেআইনি নির্মাণ হয় তাহলে অবশ্যই এই ডেমোলিশন হবে, কিন্তু সেক্ষেত্রে তাদেরকে আগাম শোকজ নোটিশ ছাড়া কোনো বাড়ি ভাঙা যাবে না। নোটিশ দেওয়ার পর সংশ্লিষ্ট পুরসভার আইন মোতাবেক সুনির্দিষ্ট সময় পরে বা অন্তত 15 দিন পর এই বেআইনি নির্মাণ ভাঙতে হবে এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে নোটিশ পাঠাতে হবে। বেআইনি নির্মাণের বাইরেও নোটিশ আটকাতে হবে। এবং কেন এই বেআইনি নির্মাণ, কিভাবে বেআইনি নির্মাণ হয়েছে,
কেন ডেমোলিশন করা হবে তাও স্পষ্টভাবে জানাতে হবে এবং যে ব্যক্তির বাড়ি ভাঙা হবে তারও সুনির্দিষ্ট শুনানি করতে হবে। অর্থাৎ একাধিক গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে, তারপরেই গিয়ে ডেমোলিশন করা যাবে বলে ধন্যবাদ।